নতুন সম্ভাবনায় শুরু 1433 বঙ্গাব্দের পথচলা, বর্ণিল আয়োজনে বর্ষবরণ, রমনা বটমূলে সুরের মূর্ছনা, বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল। কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মাওলানা ভাসানীর মাজার জিয়ারত, বলেন বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আসর করেছে। জ্বালানি সংকট কাটছেই না, তেলের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে সিঙ্গাপুর থেকে আসা জেট ফুয়েলবাহী ট্যাঙ্কার। দেশে হামরোগের প্রকোপ বেড়েই চলেছে, আরও 9 জনের মৃত্যু। বিশেষায়িত হাসপাতালগুলোতেও মিলছে না বেড বা আইসিইউ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। নতুন সম্ভাবনায় শুরু হলো বাংলা নববর্ষ 1433-এর পথচলা। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষে থেকে ডাক এসেছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার। অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির জয়গান ছিল আগত দর্শনার্থীদের মধ্যে, ছিল দেশ থেকে দেশান্তরে শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। রাজীব দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। পূব আকাশে মেঘের ঘন ঘটা, এ যেন রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। ততক্ষণে বদলে গেছে বাংলা দিনপঞ্জিকা। চৈত্রের দাবাদাহ পেরিয়ে বৈশাখের আগমনী বার্তা। বিদায় নিল আরও একটি বছর 1432, দাঁড়ে এলো 1433 বঙ্গাব্দ। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হলো গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:15টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1433 বঙ্গাব্দকে। ছিল হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি। রঙের ছটা ছিল শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মননে। এটা আমাদের বাঙালির অনেক আনন্দের একটা দিন, আমরা অনেক বেশি উপভোগ করি পয়লা বৈশাখটাকে। সূর্যোদয়ের আলো যেভাবে প্রকাশিত হয়, মানুষের জীবনের সব সৌন্দর্যগুলো যেন এইভাবে প্রকাশিত হয়। সব হিংসা, দেশ বিদ্বেষ ভুলে সব একত্রিত হতে চাই। এটা যেন সবসময় বহমান থাকে। পুরান কিছু ভুলে যেয়ে নতুন করে আমরা আবার চলতে পারি, আনন্দ উল্লাসে দিন কাটাতে পারি। নতুন বছরে খুশিতে আনন্দ করতে এসেছি। আমি প্রতিবার এখানে আসি কারণ একটু গান এবং পয়লা বৈশাখে নতুন বরণের শুভেচ্ছা উপভোগ করার জন্য। বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত দেওয়ার জন্য প্রতি বছরই পয়লা বৈশাখে আনা হয় এবং সে গান শেখে, গানের প্রতি অনেক আগ্রহ ছায়ানটের স্টুডেন্ট। শুভ নববর্ষ। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। এই বাংলার যে সংস্কৃতি, এগুলো বাচ্চাদেরকে অনেক কিছু শেখানোর আছে। নতুন প্রজন্ম যদি বাংলা সংস্কৃতির সম্বন্ধে না জানে, অপসংস্কৃতির আড়ালে হারিয়ে যাবে আমাদের সংস্কৃতি। সবাই সুস্থভাবে বাঁচুক, ভালোভাবে বাঁচুক, এই অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন ছায়ানটের সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, সংস্কৃতির সকল প্রকাশ যেন নির্বিঘ্ন। অতীতের ক্লেদ মুছে শুভবোধের বার্তা সবার মাঝে ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। চৈত্রের আধার পেরিয়ে বৈশাখের প্রথম প্রহরে বাঙালির এই প্রাণের আয়োজন, যেখান থেকে উচ্চারিত হলো সকল ক্লেদ ভুলে নতুনের জয়গান, উচ্চারিত হলো বিশ্ব শান্তির বার্তা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পয়লা বৈশাখে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল উৎসবের মূল কেন্দ্র, যেখানে নানা আয়োজন আর শোভাযাত্রায় মেতে ওঠেন হাজারো মানুষ। এবারের বৈশাখী শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে 5টি প্রধান মোটিভ। আড়াই বাবুলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মেজবা রহমান। চারদিকে ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবের আবহ। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় শোভাযাত্রা। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমাদের অংশগ্রহণে এই বৈশাখী শোভাযাত্রা এখন আমরা শুরু করছি। আমরা নববর্ষের ঐকতান
গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা এবারে এই বৈশাখ উদযাপন করছি। এরপর নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে 1433কে বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বসাধারণের মানুষ। সার্বিক পরিস্থিতি মিলিয়ে দেশের মঙ্গল হোক, ভালো হোক, এটাই চাই। হাতি, ঘোড়াগুলা, তারপর মুরগি, তারপর বক, এগুলা, তারপর অনেক মানুষ দেখে খুব ভালো লাগছে। আমি আক্রান্ত শিশু মারা যাচ্ছে, যে আগামীতে আমাদের শিশুরাই যেহেতু জাতির ভবিষ্যৎ, শিশুরা নিরাপদে থাকবে এদেশে, এটুকুই প্রত্যাশা। এবারের শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে মোরগ, বেহালা, পায়রা, হাতিসহ 5টি মোটিভ, যা শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসাবে উদযাপিত হয়েছে বলে জানিয়েছে শোভাযাত্রায় অংশ নিয়ে আগত মানুষেরা। আগামীতে কোনো যেন হানাহানি না হয়, কোনো যেন সাংস্কৃতিক দাঙ্গা আমরা যেগুলো দেখছি অ্যাকচুয়ালি গত 2 বছর দেখে এসেছি, এগুলো যেন না থাকে, এটাই আমাদের প্রত্যাশা। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এটা থেকে শিক্ষা নেবে যে বাঙালি কখনোই এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাইরে যাবে না। আমি এসেছি বাংলা নববর্ষকে বরণ করার জন্য, একই সাথে ছেলেকে শেখানোর জন্য যে আমরা বাঙালি, আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদেরকে পহেলা বৈশাখ উদযাপন করতে হবে। নামের বিতর্ক ছাড়িয়ে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শোভাযাত্রা নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি ছড়িয়ে দিয়েছে ঐক্য আর সম্প্রীতির বার্তা। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। পুরনো বছরের গ্লানি জীর্ণতা পেছনে ফেলে শুরু হলো বঙ্গাব্দ 1433-এর পথচলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে দিনটি। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসেছে গানের আসর, মেলা আর হরেক রকম খাবারের পসরা। এসব দেখতে পরিবার পরিজন সহ বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড় জমান সর্বস্তরের মানুষ। আরিফিন শাওনের রিপোর্ট। বাবার হাত ধরে হাঁটছে ছোট রেফায়েত আর শাফি। সুজন মিয়া সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন পহেলা বৈশাখে। এমনই আরো অনেক মা বাবা ঘুরতে এসেছেন বাচ্চাদের নিয়ে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, মা বাবার সাথে আর আমার ভাইয়ের সাথে। আবহমান কাল থেকে যে চলতেছে আমাদের এই কৃষ্টি কালচার বাঙালির, সেটার সাথে পরিচয় করার জন্যই আমরা আজকে এখানে ঘুরতে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, হাকিম চত্বর সহ বেশ কয়েকটি জায়গায় উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। গ্রাম বাংলার ঐতিহ্যের আদলে নাগরদোলা, বায়োস্কোপ, দোলনা সহ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্যাম্পাস প্রাঙ্গণে। বাচ্চারা উঠছেন দোলনায়, কেউ বা আবার চড়ছে নাগরদোলায়। তাই তো বৈশাখের কাঠফাটা রোদ উপেক্ষা করে পরিবার পরিজন সহ বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। কেউ এসেছেন পরিবার পরিজন সহ, আবার তরুণদের অনেকে এসেছে বন্ধু বান্ধবীদের নিয়ে। ঘুরতে এসে আনন্দের কথা জানিয়েছেন তারা। আজকে বাংলা নববর্ষ, তাই এখানে মা বাবার সাথে ঘুরতে আসছি। আমি বাচ্চাদের নিয়ে এসেছি, সব কাজিনরা মিলে এসেছি, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। আমি বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন করতে পারি না, যেহেতু আমি দেশের বাইরে থাকি, কিন্তু এবার আমি প্ল্যান করেই আসছি যে আমি এবার এসে দেশে বৈশাখটা উদযাপন করব। এই ঐতিহ্যটা আমরা চাই বরাবরই থাকুক এবং আমরা সুন্দর করে এভাবে আয়োজন করে সবাই খুব ভালোভাবে পালন করতে পারি। এখানে আসলে সবসময় মনে হয় যে কোনো না কোনো ফেস্টিভ্যাল চলছে, সেটা বৈশাখের দিনই হোক বা ফাল্গুনের দিনই হোক, যে দিনই হোক না কেন। নতুন বছরে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে আশাবাদী তারা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের ওপর আসর করেছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে বিএনপি। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদ। বাংলা নববর্ষের দিন টাঙ্গাইল জেলার শহীদ মারুফ স্টেডিয়ামে নিজে উপস্থিত থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বলেন 1, 2, 3, বিসমিল্লাহ। টাঙ্গাইল সহ পাইলটিং পর্যায়ে 10টি জেলার 11টি উপজেলায় ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণ করা হয় প্রায় 22,000 কৃষকের মাঝে।
এটি কেবল একটি প্লাস্টিক কার্ড নয়, বরং দেশের 2,75,00,000 কৃষকের অধিকার ও মর্যাদার প্রতীক। বিএনপির নির্বাচনী ইশতেহার ও 31 দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার একটি অন্যতম স্তম্ভ এই কৃষক কার্ড। এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। কৃষক ভাইদের পাশে আমরা যেরকম দাঁড়াবো, একই সাথে আমরা আমাদের দেশে কৃষানি বোন সহ আমাদের দেশে যে নারী সমাজ আছে, এই তারা হচ্ছে দেশের অর্ধেক, জনসংখ্যার অর্ধেক। এই নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। দেশের রাজনীতিতে 1433 বাংলা সনের গ্রীষ্মকাল এক নতুন বার্তা নিয়ে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতার পালাবদল কেবল একটি সরকারের পরিবর্তন নয়, এটি দেশের অর্থনৈতিক দর্শনে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। লক্ষ্য অর্জনে গ্রামীণ অর্থনীতি ও কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণের পর টাঙ্গাইলের পৌর উদ্যানে যান প্রধানমন্ত্রী। সেখানে কৃষি মেলা পরিদর্শন করেন তারেক রহমান। টাঙ্গাইল থেকে ঢাকায় ফেরার আগে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে সন্তোষে যান তারেক রহমান। মাজার জিয়ারতের পর সেখানে আয়োজিত এক সভায় জুলাই সনদ বাস্তবায়নের কথা জানান প্রধানমন্ত্রী। সমালোচনা করেন বিরোধী দলের। ওই যে মনে আছে শহীদ একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এটা মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিব, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে। যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন দেখেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে। আগে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন তারেক রহমান। নির্বাচিত সরকারের বয়স এখনো 2 মাস পেরোয়নি। এর মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু একটি একটি করে বাস্তবায়ন করছে সরকার। তারেক রহমান যেমনটা নির্বাচনের আগে বলেছিলেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুদের বিভিন্ন ধরনের যে সহায়তা করা হবে এবং খাল খনন সহ সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে সেগুলো কিন্তু পুরোপুরি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তারেক রহমান বলছেন, তারা নির্বাচনে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করে জনমানুষের কল্যাণের জন্যই কাজ করছে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, সন্তোষ, টাঙ্গাইল। আবারও বাংলা নববর্ষ বরণের খবর। নানা আয়োজনে রাজধানীর বাইরে উদযাপন হচ্ছে বাংলা বর্ষবরণ। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রামবাসী। নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগর জুড়ে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ। পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে শোভাযাত্রা বের হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বর্ণিল আয়োজনে র্যালি বের করে। বরিশালে ভোরে উদীচী শিল্পী গোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিএম স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে আসে। ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদ। নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। সংসদ সদস্য আবু আহাব আকন্দ এর উদ্বোধন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। একই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগর ভবন থেকেও আরেকটি শোভাযাত্রা বের করা হয়। রংপুরে স্থানীয় জিলা স্কুলের বটতলায় ঢাকের বাদ দিয়ে দেশীয় সংস্কৃতির চিরন্তন রূপ তুলে ধরা হয়। এতে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো অংশ নেয়। নাটোর শহরের মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে নাটোর রানী ভবনের রাজবাড়ির মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এতে হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল অংশ নেন। শরীয়তপুর নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে করইতলা মঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক ঘুরে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মানিকগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে বৈশাখী লোকজ মেলা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য পাম্প ভেদে গড়ে 2 থেকে 3 ঘন্টা, আবার কিছু পাম্পে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 9 থেকে 12 ঘন্টা পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন করা যাচ্ছে শুধু রাজধানীতে চলাচলকারী যানবাহনের। এতে প্রয়োজন মাফিক তেল নিতে পারছেন না অন্য জেলার নিবন্ধিত মোটরযানগুলো। এদিকে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানি পাওয়ার নিশ্চয়তায় লাইনে রাত পার করে দিচ্ছেন অনেকেই। তবে দীর্ঘ লাইনের ভোগান্তিতে নিতে হচ্ছে নারী ও বাইকারদের। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই সৃষ্ট হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের পাম্পগুলো জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে ডিজেল ও অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার চেষ্টা করছে সরকার। সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি ফুয়েল ট্যাঙ্কার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে রাতে 68,000 টন ডিজেল নিয়ে আসছে আরও 2টি ট্যাঙ্কার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। বিপিসি জানায় 12 এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুদ ছিল প্রায় 22,000 টন, যা দিয়ে প্রায় 15 দিনের চাহিদা মেটানো সম্ভব। নতুন চালান যুক্ত হয় মজুদ আরও বেড়েছে। এদিকে ডিজেল দিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে আরও 2টি ট্যাঙ্কারের, যার মধ্যে এমটি ট্রম দামিনী ট্যাঙ্কারে রয়েছে প্রায় 33,000 টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। আর এমটি লুসিয়াস লসেস ট্যাঙ্কারে আসছে প্রায় 35,000 টন ডিজেল। দেশে হাম রোগের চাপ বেড়েই চলেছে। শিশুদের এই রোগের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন
চিকিৎসকরা। হামের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত বেড কিংবা আইসিইউ। অসুস্থ ছোট্ট শিশুদের নিয়ে টানা হাসপাতালে থেকে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন স্বজনরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু ঘটেছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। হামে আক্রান্ত অসুস্থ শিশু সন্তান আইসিইউতে। কিছুক্ষণ পর পর খোঁজ নিচ্ছেন মা। কান্নায় ভেঙে পড়েন শারীরিক অবস্থার অবনতির খবরে। রাজধানী শিশু হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন তার সন্তান। হামে আক্রান্ত শিশুদের চাপ হাসপাতালে বেড়েই চলছে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রাজধানী থেকে প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। জ্বর, কাশি, নিউমোনিয়া, সারা শরীরে লালচে দাগ এসব উপসর্গ নিয়ে স্বজনরা সন্তান নিয়ে ছুটছেন হাসপাতালে। তবে ভর্তি হতে গিয়ে পড়ছেন বিপাকে। 103 জ্বর উঠছে, ওঠার পরে র্যাশ বের হয়েছে মুখে, চোখে, জিহ্বায়, এরকম সারা শরীরে উঠে গেছে। ওর শরীরের মধ্যে লাল গোটার মতো ছিল, ওগুলা থেকে মুখ পুরো শরীর চড়াইছে। শনিবার এখানে ভর্তিতে আসছিলাম, তো এখানে ওনারা ভর্তি সিট খালি নাই বিধায় ওনারা রেফার করছে আমাদের এই যে সরব দিতে। তো ওইখানে শনি, রবি, সোমবার ছিলাম, তেমন একটা সুস্থ হয় নাই। তো গতকাল আবার একটা সিটের ব্যবস্থা হয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, তখন আবার হেরে নিয়ে আসছি আর কি। এখানে রোগী খুব কম চান্স পাইতেছে, মানে সিট বেড পাইতেছে, কারণ অনেক চাপ। পয়লা বৈশাখ বন্ধের দিন একদিকে রোগীর চাপ বেশি, আবার অনেকের অবস্থা সংকটাপন্ন। সব মিলিয়ে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সব বেড ফিল আপ, কোনোটাই খালি নেই। একটা রুগীও খালি নেই, আরও সিরিয়াল দেওয়া আছে, একটার পরে একটা হলো সিরিয়াল দেওয়া আছে, কোনো খালি নেই। সব অনেক চাপ, আর রোগীর অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসকরা জানালেন হাম রোগের ধরনও পরিবর্তন হয়েছে। টানা কয়েকদিনের চিকিৎসায় অনেক শিশু সুস্থ হয়ে ওঠেন। তবে হাম ও নিউমোনিয়া সহ ভাইরাসজনিত রোগের হাত থেকে সন্তানকে সারিয়ে তুলতে গিয়ে স্বজনদের ভোগান্তির শেষ নেই। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুরোপুরি সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্ত বাণিজ্যে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। সমস্যা সমাধানে তাই সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন উখিয়া টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং কক্সবাজার সদর ও রামুর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ছাড়াও বিজিবির কর্মকর্তারা। বন্দর পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। বলেন, ভোটের কালি মোছার আগেই বিএনপি প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে, যার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা আরও দৃঢ় হচ্ছে। এতগুলো কাজ আমরা নাগরিকদের কল্যাণে শুরু করতে চাচ্ছি। কেন? রাষ্ট্রের সকল নাগরিক যদি সমৃদ্ধ হয় তাহলে দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। প্রত্যেকটা পরিবার যদি সমৃদ্ধ হয় তাহলে সমাজ সমৃদ্ধ হবে, এই দেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী। এতে জেলা উপজেলা বিএনপির নেতা, কৃষক, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম দফায় উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের 1598 কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়েছে। কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড এবং অন্যান্য যেগুলো কার্ড দেওয়ার কথা, এটা জনগণের টাকা আমরা জনগণের মাঝে দিচ্ছি। এখানে অনিয়ম হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই। আজকে যে 1679 জনকে কার্ড ডিস্ট্রিবিউট করা হয়েছে, আপনারা খোঁজ নেন, এখানে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেনি। এখানে কাজ করেছে এই ব্লকে যারা আছে সেই সমস্ত কৃষকদেরকে। এখানে রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নাই, এখানে কোনো রকম দুর্নীতি করারও কোনো সুযোগ নাই।
তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলা সংস্কৃতির মধ্যে যে বহু মিলন ও বহুত্ববাদের বৈশিষ্ট্য নিহিত তা বুঝতে না পেরে কেউ কেউ জোর করে বাংলার নববর্ষের গায়ে নানা মত চাপিয়ে দিতে চায়। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে নববর্ষ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দেশকে কৃষি নির্ভর করতে এবং কৃষকের সফলতা ও সক্ষমতা বাড়াতে পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছেন। ক্যালেন্ডারকে অনুসরণ করে করে পহেলা বৈশাখের এই বাংলা নববর্ষ চলবে এবং এই সময়টাই নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের কৃষকের অর্থনীতির সুবিধার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণে এবারের পহেলা বৈশাখ উদযাপন করছেন টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে এবং কৃষক কার্ড তিনি বন্টন করেছেন। আজকে 1433 নববর্ষকে আমাদের সরকার উৎসর্গ করেছে আগামী বছরের জন্য, নববর্ষের জন্য, যেই বর্ষব্যাপী আমরা কাজ করব বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতির জন্য। নতুন বছরে নতুন বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী বাংলা মোটর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বৈশাখী শোভাযাত্রা বের করে জাতীয় নাগরিক পার্টি। আনন্দ শোভাযাত্রা শেষে রাজধানীর ইস্কাটনে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও ছিল এনসিপির। দলের কেন্দ্রীয় নেতারা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পরে দলের মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নতুন বছরে মতবিরোধ ভুলে সমস্ত রাজনৈতিক দলকে নতুন বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আর এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম নতুন বছরে দেশের অর্থনীতির জন্য শুভকামনা জানান। এই নববর্ষে আমাদের এইটুকু আশা থাকবে যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সকল ধরনের কালো হাত থেকে মুক্তি পাক। অবশ্যই আমরা পুরনো সময়ের মতো রাজনৈতিক কালচার চাই না। আমরা এখন সৌহার্দ্যপূর্ণ এবং ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক দল একসাথে কাজ করে বাংলাদেশের জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা রাজনৈতিক কালচার চাই। নাচ, গান আর নানা বর্ণিল আয়োজনে বাংলার নতুন বছরকে বরণ করে নিল বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। রমনার রানী মঞ্চে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বাংলা নতুন বছর 1433কে বরণ করে নিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে সংগঠনের সদস্যরা দলীয় একক পরিবেশনায় মাতিয়ে রাখে উপস্থিত দর্শকদের। নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং জাতির চেতনার সাথে যুক্ত করতেই এই আয়োজন বলে জানান জাসাস নেতারা। তারা বলেন, এটি শুধু নিছক বিনোদন নয়, এটি বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় ও ঐক্যের শক্তি, যেখানে দেশীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে। বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ 1433 উদযাপিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে। পহেলা বৈশাখে সকাল থেকে সাংবাদিকদের পদচারণা ও উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে উৎসব মুখর আবহ তৈরি হয়। বাঙালির নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয় সদস্যদের জন্য। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যরা উপভোগ করেন বাংলার বর্ষবরণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে ডিআরইউতে প্রাঙ্গণে বাংলা পহেলা বৈশাখ ও নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ডিআরইউতেও পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি বলেন, সারা দেশের উৎসবের আমেজ প্রমাণ করে দেশে এখন একটি মুক্ত ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান করছে। ডিআরইউতে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআরইউ সদস্যদের সন্তানরা পুতুল নাচ সহ নানা আয়োজন উপভোগ করে। প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষ বরণে বিশেষ আয়োজন ছিল বাংলা ভিশনের। টেলিভিশনের পর্দায় দিনভর ছিল আকর্ষণীয় অনুষ্ঠানমালা। বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ব্যান্ড শো মোজো বৈশাখী কনসার্ট। দেশসেরা ব্যান্ড দলগুলো এই আয়োজনে অংশ নিয়ে তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনায়। অংশগ্রহণকারী ব্যান্ড দলগুলো হচ্ছে ফিডব্যাক, ব্ল্যাক, শহরবাসী, শাহজাহান মুন্সি, উচ্চারণ ও ন্যাক। নববর্ষ বরণে নতুন মাত্রা দেয় এই আয়োজন। নগরীর বিভিন্ন স্থান থেকে দর্শকরা এসে উপভোগ করেন তাদের পছন্দের ব্যান্ড দলগুলোর জনপ্রিয় সব গান। শিল্পীদের সাথে গলা মিলিয়ে একাত্ম হন দর্শকরাও।
কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন আরও 6 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির হাসানপুর এলাকায় সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা 13 যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন 7 জন। তারা হলেন মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক, সুমন, বিশু, আবু হোসেন ও আব্দুর রশিদ। তারা দিনাজপুরের খালিবপুর ও ভাইঘর গ্রামের বাসিন্দা। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 200 জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এ সময় নিহত শামীম রেজার আরও 2 ভাই উপস্থিত ছিলেন। মামলায় ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। গত শনিবার দুপুর 2:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দরগার মোড় এলাকায় কালান্দার শামীম জাহাঙ্গীর দরবার শরীফে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ক্ষুব্ধ এলাকাবাসী পিটিয়ে ও কুপিয়ে পীর দাবি করা শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যা করে। সদরঘাটে ক্যাশলেস ব্যাংকিং সেবা উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করা, জনসচেতনতা বৃদ্ধি এবং গ্রাহকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজধানীর সদরঘাটে এক বর্ণাঢ্য র্যালি, কিউআর কোড উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এডিসি ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক সাইদ আহমেদ। এ সময় আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও RRMHM ওমর ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ এবং সদরঘাট শরীফ মার্কেটের ব্যবসায়ীরা এতে অংশ নেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপমহাব্যবস্থাপক ও সদরঘাট শাখার ব্যবস্থাপক মৌসুমী রানী সাহা। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে আবারও ওয়াশিংটন তেহরান আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এপির তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ইরান। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যোগাযোগ করেছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে এমন কোনো চুক্তিতে না যাওয়ার বার্তা দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়েছে চীনের জাহাজ। মার্কিন অবরোধে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটো ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলে তেহরানে সমাবেশ করেছে হাজারো নাগরিক। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই আবারও শান্তি আলোচনার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ইরান। আগামী বৃহস্পতিবার হতে পারে দেশ দুটির দ্বিতীয় দফার শান্তি আলোচনা। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে, তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে। ইরান শান্তি চুক্তির ব্যাপারে আগ্রহী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন। সাংবাদিকদের সাথে আলাপে ট্রাম্প বলেন, আলোচনা হতে পারে, তবে যুক্তরাষ্ট্র কখনোই এমন কোনো চুক্তিতে যাবে না যা ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে। এর আগে ইসলামাবাদ শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ ছিল ওই পরমাণু কর্মসূচি। ওই বৈঠকে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্র 20 বছরের শর্ত জুড়ে দিলে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এদিকে ইরানকে চাঁদাবাজি থেকে বিরত রাখতেই হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানের বর্তমান সরকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের হুমকি তোয়াক্কা করছে না ইরান। আলোচনার সম্ভাবনার মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবৈধ বলে হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। জলদস্যুতার অভিযোগ এনে নৌ অবরোধ বিরোধী সমাবেশ করেছে তেহরান। এতে অংশ নেয় হাজারো নাগরিক।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হয়েছে চীনের একটি জাহাজ। রিস স্টারি নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে পার হয়েছে। মার্কিন নৌ অবরোধে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো ও যুক্তরাজ্য। এতে হরমুজ প্রণালীতে আবারও বন্ধুহীন অবস্থায় যুক্তরাষ্ট্র। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা, বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পান্তা ইলিশ, ঢাক ঢোল আর উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ 1433-কে বরণ করে নেয় ক্রীড়াঙ্গন। পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় কিউট বৈশাখী ক্রীড়া উৎসব। বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর, বলেন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের স্থানীয় সহযোগীদের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় এই ধরনের গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদেরও ক্রীড়াঙ্গনে সমানভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান আমিনুল হক। আজকের এই সার্বিক এই বৈশাখী আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করবো ইনশাল্লাহ। এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদেরকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা একটি পরিকল্পনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু পরিকল্পনা করেছেন, ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন সম্ভাবনায় শুরু 1433 বঙ্গাব্দের পথ চলা, বর্ণিল আয়োজনে বর্ষবরণ, রমনা বটমূলে সুরের মূর্ছনা, বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল। কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মাওলানা ভাসানীর মাজার জিয়ারত, বলেন বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আসর করেছে। জ্বালানি সংকট কাটছেই না, তেলের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে সিঙ্গাপুর থেকে আসা জেট ফুয়েলবাহী ট্যাঙ্কার। দেশে হামরোগের প্রকোপ বেড়েই চলেছে, আরও 9 জনের মৃত্যু। বিশেষায়িত হাসপাতালগুলোতেও মিলছে না বেড বা আইসিইউ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।